সাফাইকর্মী স্বামীর সামনে নত হলেন তালাকপ্রাপ্তা আইপিএস স্ত্রী। কারণ জেনে প্রত্যেকে অবাক হয়ে গেল। বন্ধুরা, তখন সকাল প্রায় ৮টা বাজছিল। আইপিএস অফিসার নেহা গুপ্তা তার সরকারি জিপে বসেছিলেন। তিনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছিলেন। জিপটি রাস্তায় স্থির গতিতে এগিয়ে চলছিল। রাস্তায় লোকজন কম ছিল। অনেক বাচ্চা স্কুলে যাচ্ছিল, অনেক দোকানপাট খুলছিল এবং কোথাও সকালের সাফাই শুরু হয়ে গিয়েছিল। নেহা সাধারণত সকালে রাস্তার দিকে খুব একটা মনোযোগ দিতেন না। আইপিএস অফিসার হওয়ার কারণে তার দুনিয়ার সিদ্ধান্ত, ফাইল এবং মামলায় পূর্ণ থাকত। কিন্তু সেই সকালে কিছু একটা আলাদা ছিল। জিপটি একটি বড় মোড়ে এসে ধীর হয়ে গেল। ট্রাফিক খুব বেশি ছিল না, কিন্তু সামনে হালকা জ্যাম ছিল। ড্রাইভার ব্রেক কষল এবং নেহার নজর হঠাৎ করেই জানালার বাইরে চলে গেল। যেন কোনো অদৃশ্য ডাক তার মনোযোগ আকর্ষণ করল। রাস্তার ধারে অনেক সাফাইকর্মী ঝাড়ু দিচ্ছিল। তাদের মধ্যে একজন মানুষ একটু আলাদা ছিল। সে সাধারণ সাফাইকর্মীর মতোই শুধু নিজের কাজ করছিল। দাঁড়িয়ে ঝাড়ু দিচ্ছিল, ধুলো একপাশে জমা করছিল, কিন্তু তার চালচলন, তার ক্লান্তি এবং ঝাড়ু দেওয়ার ভঙ্গি এমন কিছু ছিল যা নেহাকে এক অদ্ভুত অস্থিরতায় ভরিয়ে দিল। তিনি একটু ভালো করে দেখলেন এবং তারপর নেহার শ্বাস এক মুহূর্তের জন্য থমকে গেল। মুখটা সেই একই ছিল, কণ্ঠস্বর তার ভেতরে গুমড়ে উঠতে লাগল। পুরনো চাপা পড়া স্মৃতি আজ যেন কোনো তীব্র বিদ্যুতের মতো ফিরে এলো। সেই লোকটি ছিল বিবেক। সেই বিবেক যাকে তিনি কখনো নিজের স্বামী বলেছিলেন। সেই বিবেক যার থেকে তিনি তালাক নিয়ে নিজের জীবনের নতুন দিক ঠিক করেছিলেন। সেই বিবেক যার অতীত এখন পর্যন্ত কোনো বন্ধ ঘরের মতোই বন্ধ ছিল। কিন্তু এই সকালে শহরের রাস্তা সেই ঘর খুলে দিল। বিবেক দাঁড়িয়ে শান্তভাবে ঝাড়ু দিচ্ছিল। কোনো তাড়া নেই, কোনো অভিযোগ নেই, কোনো শব্দ নেই, শুধু ধুলো উড়ছিল, ঝাড়ু চলছিল এবং তার চেহারায় কোনো ভাবভঙ্গি ছিল না, যেন জীবন তাকে সব আশা থেকে শূন্য করে দিয়েছে। নেহার মন ভারাক্রান্ত হতে লাগল। তার মনে হল যেন বুকে কেউ এক অদৃশ্য পাথর রেখে দিয়েছে। তিনি বিবেককে ডাকতে চাইছিলেন, কিন্তু আওয়াজ গলায় কোথাও আটকে রইল। তিনি ড্রাইভারকে বললেন, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। ড্রাইভার বুঝতে পারল না কি হল, কিন্তু আইপিএস অফিসারের স্বরে যে অস্থিরতা ছিল তা সে আগে কখনো শোনেনি। নেহা ধীরে ধীরে জিপের দরজা খুলে নামলেন। তার পা ভারী ছিল, হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল এবং চোখ বিবেকের ওপর আটকে ছিল। বিবেক ঝাড়ু থামিয়ে মাত্র 1 মুহূর্তের জন্য মুখ তুলে তাকাল। নেহার দিকে তাকাল। তাদের মধ্যে এক দীর্ঘ নীরবতা নেমে এলো, এত ভারী, এত গভীর যে আশেপাশের সব শব্দ যেন হারিয়ে গেল। বিবেকের চোখে কোনো প্রশ্ন ছিল না, কোনো রাগ ছিল না, কোনো কটাক্ষ ছিল না। সে চমকেও গেল না, সে শুধু হালকা মাথা নোয়াল, যেন কোনো অফিসারকে সম্মান জানাচ্ছে। তাকে নয়, যার সাথে সে 7 বছর সংসার করেছে। নেহা ভেঙে পড়লেন, ভেতর থেকে চুপচাপ, কোনো শব্দ না করেই। তিনি অনুভব করলেন যে তাদের মধ্যে যে সম্পর্ক একসময় আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছিল, তার ছাই আজও হৃদয়ে অবশিষ্ট আছে, এবং সেই ছাই আজ হঠাৎ ধোঁয়া হয়ে তার শ্বাস রুদ্ধ করতে শুরু করেছে। বিবেক আবার ঝাড়ু তুলে নিল, যেন তার দুনিয়ায় নেহার উপস্থিতি এখন আর কোনো গুরুত্ব রাখে না, যেন সে নিজের জীবনের সেই লড়াইয়ে ফিরে গেল যা সে একাই লড়ছিল, অভিযোগ ছাড়া, আশা ছাড়া। নেহা এক পা এগিয়ে গেলেন, তার ঠোঁট কাঁপল, কিন্তু তারপর তিনি থেমে গেলেন। কি বলবেন, কিভাবে বলবেন, কোন অধিকারে বলবেন? তিনি অফিসার ছিলেন, কিন্তু এই রাস্তায় দাঁড়ানো মানুষটি একসময় তার স্বামী ছিল, এবং এই সত্য তার হৃদয়কে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। জিপের পেছনে দাঁড়ানো সিপাহী তাকে ডাক দিয়ে বলল, ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে। নেহা শুনলেন, কিন্তু উত্তর দিলেন না। তার চোখ তখনও বিবেকের উপর আটকে ছিল, এমন দৃষ্টি যেন কোনো মানুষ নিজের অতীতকে এভাবে সামনে দাঁড়িয়ে দেখছে যে শরীর বর্তমানে আছে আর আত্মা কোনো পুরনো সময়ে ফিরে গেছে। ড্রাইভার এবং সিপাহী একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারছিল না ম্যাডাম এভাবে কেন থমকে গেছেন, কিন্তু নেহার জন্য তখন চাকরি, দায়িত্ব, উর্দি সব কিছু হঠাৎ পেছনে পড়ে গিয়েছিল। তার সামনে দাঁড়ানো মানুষটি শুধু একজন সাফাইকর্মী ছিল না, সে ছিল তার ফেলে আসা জীবন, একটি ভাঙা সম্পর্কের নীরব প্রশ্ন ছিল, এমন এক সত্য যা তিনি কখনো স্বীকার করেননি। বিবেক আবার ঝাড়ু চালানো শুরু করে দিল, যেন সে এটা বোঝাতে চাইল যে তার দুনিয়ায় এখন আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই। সে যে আশাগুলোকে কখনো নিজের জীবনের দেয়ালে টাঙিয়েছিল তা কবেই খসে পড়ে ধুলো হয়ে গিয়েছিল। নেহা ওখানেই দাঁড়িয়ে রইলেন, না নড়ে, চোখের পলক না ফেলে, যেন তার পায়ের নিচে মাটির বাঁধন আরও শক্ত হয়ে গেছে। তিনি নিজের ভেতরে ওঠা শত শত আওয়াজকে দমানোর চেষ্টা করলেন,
কি বলবো, কেন বলবো, কিন্তু কোনো প্রশ্নই পূর্ণ হল না। প্রতিটি বাক্য গলায় ভেঙে গেল। এরই মধ্যে রাস্তায় কোলাহল বাড়তে লাগল, লোকজন আসা যাওয়া করতে লাগল, ট্রাফিক সিগন্যাল বদলালো, কেউ হর্ন বাজালো। কিন্তু নেহার জন্য সময় ওখানেই থেমে গিয়েছিল, যেখানে বিবেক নিজের ঝাড়ু আবার বাতাসে ঘুরিয়ে রাস্তা পরিষ্কার করতে লাগল। এক সিপাহী আবার পা বাড়াল। ম্যাডাম, আমাদের বের হওয়া উচিত। সে মিটিং শব্দটি পুরোপুরি বলতেও পারল না যে নেহা হাত তুলে তাকে চুপ করিয়ে দিলেন। তার আঙুলে কম্পন ছিল। সিপাহী সাথে সাথে পিছিয়ে গেল। নেহা দীর্ঘশ্বাস নিলেন, যেন নিজেকে সামলানোর চেষ্টা করছেন। তিনি চাইছিলেন বিবেক একবার তার দিকে তাকাক, একবার চিনতে পারুক, একবার কিছু বলুক, কিছু অনুভব করাক। কিন্তু হয়তো বিবেকের ভেতরে সেই জায়গা এখন শেষ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর নেহা ধীর পায়ে জিপের দিকে ফিরলেন। ড্রাইভার ইঞ্জিন চালু করল, কিন্তু নেহার দৃষ্টি তখনও পেছনেই ছিল, যেখানে বিবেক সেই ক্লান্তি, সেই নীরবতা এবং সেই সাধারণত্বের সাথেই ঝাড়ু দিচ্ছিল, যেন এই পৃথিবীতে তার কোনো অতীত ছিলই না। জিপ এগিয়ে গেল, কিন্তু নেহার মন পেছনেই আটকে রইল। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন, কিন্তু তার চোখে শহর ছিল না, শুধু একটা মানুষের মুখ ভাসছিল, ধুলো মাখা, কিন্তু অদ্ভুত এক মর্যাদায় উজ্জ্বল। কিছুটা দূরে গিয়ে ড্রাইভার ধীরে জিজ্ঞেস করল, ম্যাডাম, সব ঠিক আছে? নেহা উত্তর দিলেন না। তিনি শুধু চোখ বন্ধ করে নিলেন। তার ভেতরে এক ঝড় উঠেছিল, এক প্রশ্নের ঘূর্ণিঝড়, যা হয়তো বহু বছর ধরে চাপা পড়েছিল, আর আজ প্রথমবার ফেটে পড়ার চেষ্টা করছিল। তিনি মনে করতে লাগলেন বিবেকের শান্ত স্বভাব, তার সাদাসিধে জীবন, তার ছোট ছোট খুশি এবং সেই সংগ্রাম যা হয়তো নেহা কখনো বুঝতেই পারেননি। তাদের তালাক, আদালতের সেই শেষ শুনানি, বিবেকের নীরবতা এবং তার নিজের কঠোর সিদ্ধান্ত, সবকিছু একসাথে চোখের সামনে ভাসতে লাগল। জিপ এখন প্রধান সড়কে পৌঁছে গিয়েছিল। মানুষ দৌড়চ্ছিল, দোকানপাট খুলছিল। দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন ছিল না, কিন্তু নেহার দুনিয়া বদলে গিয়েছিল। তিনি হঠাৎ বললেন, ড্রাইভার, গাড়ি ঘোরাও। ড্রাইভার চমকে গেল। ম্যাডাম, ফিরে যাব? হ্যাঁ, যেখানে একটু আগে আমরা ছিলাম সেখানেই। ড্রাইভার সাথে সাথে ইউটার্ন নিল। সিপাহী পেছন ফিরে তাকে দেখছিল। সে বুঝতে পারছিল না ম্যাডাম এমন কেন করছেন। নেহার শ্বাস দ্রুত ছিল, বুক ধরফর করছিল। তিনি নিজেও জানতেন না যে ফিরে গিয়ে কি বলবেন, কিন্তু কিছু একটা ছিল, কোনো না বলা কষ্ট, কোনো না মেটা প্রশ্ন, কোনো ভাঙা সম্পর্কের অসম্পূর্ণ অধ্যায়, যা তাকে পেছনে টানছিল। জিপ আবার সেই জায়গায় পৌঁছল। নেহার চোখ সেই জায়গাটি খুঁজতে লাগল যেখানে বিবেক দাঁড়িয়েছিল, কিন্তু বিবেক সেখানে ছিল না। শুধু ঝাড়ু রাখার জায়গায় হালকা ধুলো উঠছিল এবং ফুটপাথে সদ্য পরিষ্কার করা দাগ দেখা যাচ্ছিল, যেন সে সেখানে ছিলই না, যেন সে এক ছায়ার মতো এসেছিল এবং সেই নীরবতায় কোথাও হারিয়ে গেল। নেহার হৃৎস্পন্দন কিছুক্ষণের জন্য যেন থেমে গেল। তিনি চারদিকে তাকালেন। ভিড়, দোকানপাট, রাস্তায় বিবেককে কোথাও দেখা গেল না। তার ঠোঁট থেকে ধীর, প্রায় ভাঙা স্বরে বের হল, বিবেক। কিন্তু উত্তর শুধু বাতাস নিয়ে গেল। নেহা ওখানেই দাঁড়িয়ে রইলেন, নিজের উর্দির কঠোরতার মাঝে, নিজের অতীতের সবচেয়ে নরম আঘাত নিয়ে। কিছু মুহূর্ত তিনি শুধু বাতাসের দিকে তাকিয়ে রইলেন, যা সেই দিকেই বইছিল যেদিকে বিবেক গিয়ে থাকতে পারে। কিন্তু বাতাসও কোনো চিহ্ন ছাড়ে না, আর বিবেকের জীবনও এখন এমনই এক রাস্তা হয়ে গিয়েছিল যেখানে তার কোনো ঠিকানা, পরিচয় বা অপেক্ষা অবশিষ্ট ছিল না। সিপাহী ধীরে ধীরে বলল, ম্যাডাম, চলেন। কিন্তু নেহার মনে হল যেন তার শব্দ অনেক দূর থেকে আসছে, যেন তিনি অন্য কোনো জগতে দাঁড়িয়ে আছেন, যেখানে মানুষের আওয়াজ, গাড়ির শব্দ, দোকানের কথাবার্তা সবকিছু ঝাপসা হয়ে গিয়েছিল। নেহা নিজেকে সামলানোর চেষ্টা করলেন। তিনি দীর্ঘশ্বাস নিলেন, কিন্তু সেই শ্বাস ভেতরে গিয়ে ভাঙা শিখার মতো কেঁপে উঠল। তিনি জিপের দিকে পা বাড়ালেন, কিন্তু মন এখন ওখানেই আটকে ছিল, যেখানে বিবেক দাঁড়িয়ে ঝাড়ু দিচ্ছিল। জিপে বসার সময় তার হাত একটু কাঁপছিল। ড্রাইভার ধীরে গাড়ি এগিয়ে নিল, কিন্তু নেহার দৃষ্টি আর বাইরে ছিল না, তা ভেতরে অনেক গভীরে ডুবেছিল। এতক্ষণ তিনি শুধু দেখেছিলেন, এখন অনুভব করা শুরু হল। তিনি নিজের আঙুলগুলো শক্ত করে ধরলেন। অতীতের এক একটি স্তর খুলতে লাগল। বিবেকের শান্ত মুখ, তার সরল হাসি, সেই ঘরের কোণ যেখানে সে চুপচাপ বই পড়ত, সেই স্টিলের গ্লাস যাতে সে রোজ সকালে চা খেত, এবং তাদের তর্ক, তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, তাদের সিদ্ধান্ত, এবং তারপর সেই শেষ দিন যখন তিনি পেছনে না তাকিয়েই বিবেককে ছেড়ে দিয়েছিলেন।
তার মনে হল সেই সব কিছু এক মুহূর্তের জন্য সামনে দাঁড়িয়ে আছে, তার ভুল, তার অহংকার, তার সিদ্ধান্ত এবং তার ফলাফল। গাড়ি এখন শহরের ভিড়ভাট্টা এলাকায় ছিল, কিন্তু নেহার চোখ শুধু শূন্যতা দেখছিল। ড্রাইভার অবশেষে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, ম্যাডাম, আমরা কি হেডকোয়ার্টারে যাব নাকি অন্য কোথাও? নেহা ধীরে বললেন, থানায় চলো। কণ্ঠস্বরে আদেশের জোর ছিল না, বরং এক ক্লান্ত মানুষের কম্পন ছিল। থানায় পৌঁছে সব অফিসাররা তাকে স্যালিউট করল। ফাইলে গিয়ে নেওয়া হলো, মিটিংয়ের এজেন্ডা বলা হলো, কিন্তু নেহা অনুভব করলেন যে তার চোখ ফাইলের ওপর টিকছে না, তার মন আদেশে নেই। সব কিছু ঝাপসা ছিল, প্রতিটি দৃশ্যের পেছনে একটিই ছবি ভাসছিল, বিবেক ঝাড়ু দিচ্ছে। এক সিনিয়র ইন্সপেক্টর বললেন, ম্যাম, এই নথিগুলো। নেহা মাঝপথেই বললেন, কিছু সময়ের জন্য মিটিং আপনারা শুরু করুন, আমি একটু পরে আসছি। তিনি টেবিল থেকে উঠে কেবিনে এলেন এবং দরজা বন্ধ করে একা চেয়ারে বসে পড়লেন। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু তার ভেতরে ঝড়। তিনি অনুভব করলেন যে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন। বিবেক তার দায়িত্ব ছিল না, কিন্তু সে কি তার ভুলও ছিল না? তিনি মোবাইল ওঠালেন। বিবেকের নম্বর অনেক আগেই ডিলিট করে দিয়েছিলেন। এক হালকা হাসি এলো, দুঃখ ভরা, ক্লান্ত, ভাঙা। যদি নম্বরও না থাকে, তবে জীবনে সে কোথায় আর বেঁচে থাকবে? তিনি নিজেকেই জিজ্ঞেস করলেন। তিনি থানার রেকর্ড বিভাগকে ডেকে শুধু এটুকুই জিজ্ঞেস করলেন, আজ সকালে যে সাফাই কর্মীর ইউনিট এখানের জোনে লেগেছিল, তার নামের তালিকা চাই। কর্মচারী অবাক হয়ে বলল, ম্যাম, সাফাই কর্মীদের তালিকা এখন? নেহা নজর তুলে তাকালেন। তার চোখে আদেশ কম, ব্যথা বেশি ছিল। হ্যাঁ, এখনই। প্রায় 15 মিনিট পর একটি ফাইল তার সামনে রাখা হলো, কিন্তু বিবেকের নাম সেখানে ছিল না। তিনি দ্বিতীয় তালিকা আনালেন, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। প্রতিটি তালিকা খুলছিল, পাতা উল্টাচ্ছিল, কিন্তু বিবেক কোথাও ছিল না। যেন সকালের সেই দৃশ্য কোনো সত্য নয়, একটা স্বপ্ন ছিল, এক ঝলক যা তার চোখকে দেখিয়ে জীবন আবার ছিনিয়ে নিয়েছে। নেহার শ্বাস দ্রুত হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? তিনি ফাইল উল্টালেন, পাতাগুলো কাঁপছিল। তারপর হঠাৎ তালিকার এক কোণে একটা নাম আটকাল, বিবেক কুমার, অস্থায়ী সাফাইকর্মী, ডেলি লেবার। নেহার বুক ধরাস করে উঠল। তিনি সাথে সাথে জিজ্ঞেস করলেন, এর ঠিকানা কোথায়? কর্মচারী বলল, ম্যাম, অস্থায়ী কর্মীদের কোনো স্থায়ী ঠিকানা ফাইলে থাকে না, এদের প্রয়োজন অনুযায়ী ডাকা হয়। আজ হয়তো এসেছে, কাল অন্য কেউ আসবে। নেহা চেয়ারের পেছনে হেলান দিলেন। তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হল, যেন কেউ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কেড়ে নিয়ে ভিড়ের মাঝে কোথাও ফেলে দিয়েছে। ঠিক সেই সময়ে দরজায় টোকা পড়ল। সিপাহী দাঁড়িয়েছিল। ম্যাডাম, বাইরে এক বয়স্ক মহিলা এসেছেন, বলছেন আপনার সাথে একটা জরুরি কথা আছে। নেহা ক্লান্ত স্বরে বললেন, কে? সিপাহী বলল, হয়তো কোনো সাফাই কর্মীর মা। নাম বললেন কুসুম দেবী। নেহার হাত টেবিলের উপর থমকে গেল, হৃৎস্পন্দন যেন থেমে গেল, কারণ কুসুম দেবী বিবেকের মায়ের নাম ছিল। কিছু মুহূর্তের জন্য তিনি অনুভব করলেন যেন ঘরের বাতাস জমে গেছে, যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তিনি ধীরে ধীরে চেয়ার থেকে উঠলেন। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল যেন তিনি তার অতীতের দিকে ফিরে যাচ্ছেন, সেই দরজার দিকে যা তিনি নিজেই বন্ধ করেছিলেন, আর যাকে আজ জীবন খুলতে বাধ্য করে দিয়েছে। তিনি দরজা খুললেন। বাইরে এক জরাজীর্ণ, ক্লান্ত, বয়সের চেয়ে বেশি ভার বহন করা মহিলা দাঁড়িয়েছিলেন। শাড়ির আঁচল হাতে মোচড়াচ্ছিলেন, পায়ে চটি ঘষে গেছে, এবং চেহারা এমন যেন বেদনা সেখানে বহু সময় ধরে ঘর বানিয়ে নিয়েছে। নেহা ধীর স্বরে বললেন, আপনি কুসুম দেবী? মহিলা মাথা নিচু করলেন। হ্যাঁ মা, আমি কুসুম, বিবেকের মা। সেই নামের উচ্চারণ নেহার ভেতরের কোনো গভীর ক্ষত ছুঁয়ে গেল। তিনি তাকে অফিসের ভেতরে ডাকলেন। আপনি বসুন, কি ব্যাপার? মহিলা বসলেন, কিন্তু তার চোখে একটা ভয় ছিল, একটা বোঝা, যা হয়তো তিনি বছরের পর বছর ধরে বইছিলেন। মা, কুসুম দেবীর গলা কাঁপছিল, আজ সকালে তুমি বিবেককে দেখেছিলে, ঝাড়ু দেওয়া অবস্থায়? নেহার গলায় কিছু একটা আটকে গেল। তিনি শুধু মাথা নাড়লেন। হ্যাঁ। সে ঝাড়ু দিয়ে ফেরার পর তোমার ব্যাপারে জানালো যে আজ তোমার সাথে দেখা হয়েছিল, আর বলল যে তুমি অনেক বড় আইপিএস অফিসার হয়ে গেছো, আর তারপর চলে গেল। এরপর আমি তোমার ব্যাপারে এক শিক্ষিত লোকের কাছে খোঁজ নিলাম এবং তোমার সাথে দেখা করতে চলে এলাম। কি করতাম, নিজেকে আটকাতে পারলাম না। আসলে মা তো। নেহার চোখ ভরে এলো এবং কাঁপতে কাঁপতে বললেন,
মানে? কুসুমদেবী কাঁপতে থাকা হাতে আঁচল ঠিক করলেন এবং বললেন, তালাকের পর বিবেক খুব ভেঙে পড়েছিল, কাজকর্ম ছুটে গিয়েছিল, মাথা ঠিক ছিল না, আর দারিদ্র্য যা বাকি ছিল তাও কেড়ে নিল। ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বের করে দিল। 6 মাস ধরে এখানে সেখানে মজুরি করছে, কখনো সাফাই, কখনো লোডিং, কখনো অন্য কিছু, কিন্তু তার মনটা, মা, সেই মন যেন আর কোথাও টেকে না। নেহার পুরো অস্তিত্ব কেঁপে উঠল, তার শ্বাস ভারী হতে লাগল। বিবেক, যাকে তিনি মনে করতেন যে তার জীবন থেকে বেরিয়ে কোথাও নিজের পৃথিবী গড়ে নেবে, সে এই অবস্থায় ছিল। কুসুমদেবী আরও বললেন, ও তোমার সাথে দেখা করতে চায় না মা, তোমার নাম নিলেই চুপ হয়ে যায়, বলে আমি এখন আর তার যোগ্য নই। নেহার চোখ সাথে সাথে ভিজে গেল। তিনি তক্ষণি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন, যাতে বৃদ্ধা মা তার দুর্বলতা দেখতে না পান। এরপর কুসুমদেবী এমন একটা কথা বললেন যা নেহার ভেতরের দেওয়াল পুরোপুরি ভেঙে দিল। মা, বিবেক অসুস্থ, বুকে ব্যথা থাকে, ডাক্তার বলেছে বিশ্রাম নিতে, কিন্তু তার পেট তো আর বিশ্রামে ভরে না। আজ দুপুর থেকে জ্বর, আর ওষুধ কেনার টাকা ছিল না। আজও সকাল সকাল কাজে এই জন্যই এসেছিল, কারণ যদি আজও ছুটি করত তবে দিনের খাবারটুকুও জুটত না। নেহার ভেতরে যেন পুরো দুনিয়া এক মুহূর্তেই ভেঙে পড়ল। বিবেক একদিনের খাবার না পাওয়ার ভয়ে অসুস্থ অবস্থাতেও কাজ করছিল। সেই মানুষটা যে একসময় নিজের ভাগের বড় অংশটা তাকে খাইয়ে দিত যাতে সে অভুক্ত না ঘুমায়, সেই মানুষটাই আজ নিজের জন্য খাবার জোগাড় করতে পারছে না। নেহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কোনো শব্দ ছাড়াই শুধু বয়ে চলল, যেন কোনো শুকনো বাঁধ হঠাৎ ভেঙে গেছে। তিনি সাথে সাথে বললেন, ও এখন কোথায়? কুসুমদেবী বললেন, ফুটপাতের পেছনের খালি বস্তিতে, যেখানে মজুররা থাকে, সেখানেই শুয়ে আছে। যেতে বারণ করেছিল, বলেছিল যে আমাকে ছেড়ে দিয়েছে সে এখন আমাকে দেখে কি করবে। এই শব্দগুলো নেহার বুকে তীরের মতো বিঁধল। তিনি এক মুহূর্ত নষ্ট না করে জিভ বের করলেন, কুসুমদেবীকে সাথে বসালেন এবং সেই জায়গার দিকে রওনা দিলেন যেখানে বিবেক তার দুনিয়ার শেষ টুকরোগুলোর সাথে লড়াই করছিল। জিপ যেই ওই বস্তি এলাকায় পৌঁছল, নেহা নামার সময় কাঁপছিলেন। একজন আইপিএস অফিসার যে প্রতিদিন হাজারো সিদ্ধান্ত নেয়, আজ একজন মানুষের সামনে নিজেকে অসহায় অনুভব করছিল। তারপর তিনি তাকে দেখলেন, বস্তির ভেতরে একটা পুরনো খাটিয়ায় শুয়ে থাকা বিবেক, যার শরীর জ্বরে পুড়ছিল এবং শ্বাস ভারী ছিল। সে নেহার দিকে তাকাল, প্রথমে অবিশ্বাস, তারপর অস্থিরতা, তারপর এক গভীর নীরবতা। সে উঠে বসার চেষ্টা করতে লাগল, কিন্তু নেহা দৌড়ে তার কাছে গেলেন এবং বলে উঠলেন, উঠো না, প্লিজ উঠো না বিবেক। বিবেক ওখানেই থেমে গেল। তার চোখে এমন এক ভাব ছিল যেন সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি সত্যি। নেহা তার কাছে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার উর্দি ধুলো মাটিতে মেখে গেল, কিন্তু তাতে তার কিচ্ছু আসে যায় না। তার গলা ধরা ছিল, বিবেক, তুমি আমাকে জানাওনি কেন? তুমি এই অবস্থায় কিভাবে বেঁচে আছো? আমি তোমাকে এভাবে দেখতে পারছি না। বিবেক ধীরে ধীরে বলল, নেহা, তোমাকে আমার জীবনের এই নোংরার মধ্যে কেন আসতে হবে? তুমি আইপিএস, আমি শুধু একজন সাফাই কর্মী। নেহার কান্না বাঁধ মানল না। তিনি তার হাত ধরে নিলেন। আমার ভুল তোমাকে এখানে পৌঁছে দিয়েছে, আর আমার জীবন, আমার উর্দি, আমার সাফল্য সব বেকার যদি তুমি এই অবস্থায় থাকো। বিবেকের চোখ ভরে এলো। সে বলার চেষ্টা করল, তুমি চলে যাওয়ার পর আমি বাঁচা ছেড়ে দিয়েছিলাম নেহা। নেহা কাঁদতে কাঁদতে নুয়ে পড়লেন এবং প্রথমবার রাস্তার সাফাই কর্মী হওয়া এই মানুষটির সামনে আইপিএস স্ত্রী সত্যিই নত হলেন। কোনো অহংকার নেই, কোনো উর্দি নেই, কোনো পদমর্যাদা নেই, শুধু একজন নারী নিজের ভুলের সামনে হাঁটুর ওপর ভেঙে পড়েছিলেন। তিনি বললেন, বিবেক, চলো, বাড়ি চলো আমার সাথে, আমি সব ঠিক করে দেব, শুধু তুমি ওঠো। বিবেক কাঁপতে থাকা ঠোঁটে জিজ্ঞেস করল, এখনও কি আমার জন্য জায়গা আছে তোমার জীবনে? নেহা কিছু না ভেবেই বললেন, বিবেক, তুমি আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছো, শুধু আমি তোমাকে কখনো বোঝার চেষ্টা করিনি। বিবেকের মুখে প্রথমবার এক হালকা হাসি ফুটে উঠল, ভাঙা, ক্লান্ত, কিন্তু আশায় ভরা। নেহা তাকে সাহারা দিলেন, নিজের বাহুডোরে ধরলেন এবং জিপের দিকে নিয়ে গেলেন। ভিড় দেখল একজন আইপিএস অফিসার একজন সাফাই কর্মীকে এমনভাবে তুলে নিয়ে যাচ্ছেন যেন সে তার পদের সাথে নয়, হৃদয়ের সাথে যুক্ত। আর সেদিন সবাই একটা কথা অনুভব করল, কখনো কখনো মানুষ নিজের সবচেয়ে বড় জয় নিজের সবচেয়ে গভীর পরাজয়ের সামনে নত হলেই পেতে পারে। বন্ধুরা, কোনো মানুষের মূল্য তার কাজ, টাকা বা পরিস্থিতি দিয়ে মাপা যায় না।
কখনো কখনো যাকে আমরা পেছনে ফেলে আসি সেই আমাদের জীবনের সবচেয়ে সত্য ভিত্তি হয় এবং অহংকার আমাদের থেকে সেই জিনিসগুলো কেড়ে নেয় যা পাওয়ার জন্য আমরা সারা জীবন হাহাকার করি। আপনার কি মনে হয় যে নেহার উচিত ছিল বিবেককে নিজের জীবনে ফিরিয়ে আনা? ভাঙা সম্পর্ক কি অনুশোচনার পর আবার সেই একই দৃঢ়তার সাথে শুরু হতে পারে? কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে কমেন্টে সত্যিকারের সম্পর্ক কখনো শেষ হয় না লিখে নিজের ভালোবাসা অবশ্যই প্রকাশ করবেন এবং পরবর্তী আবেগঘন গল্পের জন্য চ্যানেল স্টোরি বাই বিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্প।